আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি জামাতের অবরোধে দিনে শান্ত রাজধানী, রাতে বাসে আগুন, টহল গাড়িতে ককটেল, ৩ পুলিশ আহত। নাশকতার মামলায় বিএনপির সাবেক ২ মন্ত্রী গ্রেপ্তার, রাজনৈতিক কারণে কেউ আটক হয়নি দাবি আইনমন্ত্রীর। আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, অন্তত ২০ জন আহত। এবং প্রতীক্ষার পালা শেষ, হুইসেল বাজিয়ে কক্সবাজারে পৌঁছল ট্রেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বাসে আগুন, টহল পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ সহ বিক্ষিপ্ত নানা ঘটনার মধ্য দিয়ে পার হলো বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন। এদিন রাজধানীর সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কম ছিল দূরপাল্লার যান। এদিকে নাশকতা এড়াতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সন্ধ্যায় হঠাৎই বাংলা মোটরের ব্যস্ত সড়কে দাও দাও করে জ্বলে ওঠে একটি বাস। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পরিমরি করে রাস্তায় সব গাড়ি ছুটে যায় নিরাপদ স্থানে। এর কিছুক্ষণ পর খবর আসে মিরপুরের পল্লবী থেকে। সেখানেও একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এর আগে রাজধানীর উত্তরের হাউস বিল্ডিংয়ে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে ৩ পুলিশ আহত হন। উত্তরের এই ককটেল হামলার ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে তারা। এর আগে দিনের ভাগে মোটামুটি স্বাভাবিকই ছিল রাজধানী। নাশকতা এড়াতে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যার দিকে ভালো প্রেসার ছিল, সব দিকেই গাড়ি ছিল এবং যেসব যানবাহন রাস্তায় চলে প্রায় সবই চলছে। প্রথম ৩ দিনের অবরোধের চেয়ে রোববার রাজধানীতে যানবাহন ছিল কিছুটা বেশি। তবে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার গাড়ি ছেড়েছে একেবারেই কম। গাড়ি নাই, গাড়ি ছাড়বে কি? কাউন্টার তো সবই বন্ধ, ম্যাক্সিমাম মানে ১টা ২টা কাউন্টার বাদে সবগুলা কাউন্টার বন্ধ। হ্যাঁ, বাড়তি তো নেওয়া হইতেছে, তারপরে গাড়ি পাওয়া যাইতেছে না, অনেক কষ্ট। গাড়ি ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কোনো যাত্রী নেই। এই গাড়িটা 5:30টায় টাইম, 6:30 বাজে, যাত্রী 19 জন মাত্র। আতঙ্কের ভিতরে থাকার কথা। রাস্তা জায়গা আছে, গাড়ি অনেক গাড়ি পোড়াই যাচ্ছে, রাত্রিবেলাতে আছে বোম মারি যাচ্ছে, গাড়ি আগুন ধরে যাচ্ছে। অবরোধের মধ্যেই সময় মতো রাজধানী ছেড়ে গেছে ট্রেন ও লঞ্চ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে রাজধানী ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে পেট্রোল ও গান পাউডার সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 9:30টার দিকে কারণবাজার রেলগেটে একটি পিকআপ ভ্যানে থাকা মালামালে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত 10:30টার দিকে নীলক্ষেত আবাসিক কলোনি এলাকায় একটি পরিত্যক্ত জিপে অগ্নিসংযোগ করা হয়। অন্যদিকে রায়েরবাজারে শিকদার মেডিকেল কলেজের সামনে ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে পেট্রোল ও গান পাউডার সহ জামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে বংশাল থানা পুলিশ। জামাল ঢাকা কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার। খবর পাই যে ফুলবাড়িয়াতে একজন গাড়ি পোড়ানোর চেষ্টা করছে এবং তাতে আমরা পুলিশ খবর পেয়ে সাথে সাথে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। পরে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সে জানায় যে তার নাম হলো জামাল হোসেন,
সে ঢাকা কলেজে পড়াশোনা করে, রাষ্ট্রবিজ্ঞানে সে পড়াশোনা করছে। সে বর্তমানে ঢাকা কলেজের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি। জামাল ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই আগুন দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানান এই কর্মকর্তা। কবির হোসেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, এখন বর্তমানে পদে নাই। সে তাকে বলে যে তুই বাবুবাজারে ওখানে দাঁড়াবি, তোর কাছে একজন যাবে, যে হলো তেল দিবে। তেল বলতে যেটা দেখতে পাচ্ছেন অক্টোপাস পেট্রোল, এবং 1000 পাওয়ারের একটা পাউডার দিবে, যেটা ওই যে ছোট কৌটায় দেখতে পাচ্ছেন। নিয়ে তুই হলো যে কোনো একটা গাড়িতে আগুন লাগাবি। গতকাল সন্ধ্যায় যাত্রীবেশে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে পাশে থাকা যাত্রীরা তাকে বাধা দেয়। পরে পরিবহন কর্তৃপক্ষ জামালকে আটক করে। ইকবাল অনিক, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, জামাত ইসলামী ও সমমনা দলগুলো। শনিবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়ায় নাশকতার শঙ্কায় রাস্তায় গণপরিবহন চলাচল কম ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। সকাল 6টা থেকে সারা দেশে 48 ঘন্টার টানা অবরোধ শুরু হয়। দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন অবরোধ সমর্থকরা। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ বাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে মহানগর যুব দলের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে, ভাঙচুর করে প্রাইভেট কার। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এছাড়া সানারপাড় এলাকায় মহাসড়কে ও রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামে অবরোধ ও হরতালের সমর্থনে লালখান বাজার, খুলশী সহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মহাসড়কে কিছু ব্যক্তিগত গাড়ি ও স্থানীয় রুটের গণপরিবহন চললেও বন্ধ ছিল দূরপাল্লার যান চলাচল। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জে অবরোধের শুরুতেই ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী ও শিবির। এ সময় কাঠেরপুল এলাকার সড়কে আগুন জ্বালিয়ে দ্রুত চলে যায় সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে ভোরে মাটিরাঙ্গা বাজারের সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন অবরোধকারীরা। জালিয়াপাড়া রামগড় সড়কে গাছ ফেলে এবং খাগড়াছড়ি দীঘিনালা সড়কে ট্রাক ও গণপরিবহন আটকে দেয় পিকেটাররা। এছাড়া শহরের 0 মাইল এলাকায় পাহাড়ের উপর থেকে ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরে ভোরে অবরোধের সমর্থনে শহরের কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে অবরোধ সমর্থকরা। এ সময় একজনকে আটক করে সদর থানা পুলিশ। এর আগে গতরাতে পলাশগড় এলাকায় বাইপাস সড়কে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। অবরোধের কারণে বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল কম, তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে বিএনপি ও সমমনা দলগুলোর কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা। এতে বড় লোকসানের মুখে পর্যটন সংশ্লিষ্টরা। সকাল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে অধিকাংশ দূরপাল্লার যান। বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার নিজেদের এজেন্ট দিয়ে অগ্নিসন্ত্রাস, নাশকতা করে বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতাসীনদের নির্দেশে সারা দেশে গণগ্রেপ্তার চালিয়ে নির্বাচনের মাঠ বিরোধী দল শূন্য করা হচ্ছে। দেশবাসীর সর্বাত্মক সমর্থনে সারা দেশে শান্তিপূর্ণ অবরোধ পালিত হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশের অর্থনীতি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, প্রধানমন্ত্রী তখন বিশাল বহর নিয়ে একের পর এক বিদেশ সফর করছেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বারবার ঘোষণা করা হচ্ছে, তারাই এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে নানাভাবে এটিকে একটু রক্তাক্ত দেখানোর জন্য, এটিকে একটি ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। সারা দেশে চলছে এক ধেয়ে আসা গ্রেপ্তার ঝড়। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কাউকে
আপনারা রেহাই দিচ্ছেন না। আমাদের দলের নেতাকর্মীরা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকেই আপনারা সতর্ক থেকে সজাগ থেকে শুধু জনগণকে উদ্বুদ্ধ করে আপনারা রাস্তায় নামবেন এবং যে অবরোধ কর্মসূচি যেটা চলছে সেটা শান্তিপূর্ণভাবে আপনারা পালন করে দেন। বিএনপি সন্ত্রাসী দল, তাদের সাথে সংলাপ হবার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন সন্ত্রাস ও পুলিশ হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না বিএনপি নেতারা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 12টি দেশের বাজার থেকে বাংলাদেশে তৈরি পোশাক তুলে নেয়ার খবরও গুজব বলে জানান তিনি। যে নেতারা অ্যারেস্ট হয়েছে বড় নেতা, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। তারা সন্ত্রাসী দল, এবার আরো প্রমাণ করেছে তারা আগুন সন্ত্রাসী দল। এই দলের সাথে সংলাপ হতে পারে না। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার মামলায় তাকে আদালতে নেওয়া হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদি এ আদেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে টঙ্গী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে র্যাব। অন্যদিকে নিউ মার্কেট এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতরাতে রাজধানী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে গোয়েন্দা পুলিশের হাতে আটক বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বাড্ডার একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক কারণে নয়, অপরাধের সাথে বিএনপির নেতাদের সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, তালেবানের মতো কর্মসূচি দিচ্ছে দলটি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। 28 অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়ে উল্টো চাপের মুখে বিএনপি। ওই দিনের নাশকতার মামলায় বিএনপির মহাসচিব সহ একের পর এক গ্রেফতার হচ্ছেন দলের নীতি নির্ধারকরা, আত্মগোপনে বেশিরভাগ নেতা। বিএনপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করছে সরকার। তবে আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। দেখেন, ওনাদেরকে রাজনৈতিক কারণে ধরা হয় নাই, ওনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। তো এই রাজনীতির সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। গুঞ্জন ছড়িয়েছে কারাবন্দী বিএনপি নেতাদের সাথে নির্বাচনের বিষয়ে সমঝোতার চেষ্টা করছে সরকার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রশ্ন তোলেন বিএনপির কর্মসূচি নিয়ে। তালেবানরা যেভাবে কর্মসূচি ঘোষণা করত, কিংবা ইসলামিক স্টেট যেভাবে, আইএস যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে। অবরোধের নামে গাড়ি ঘোড়ার উপর হামলা, গাড়ি ঘোড়া জ্বালানো, মানুষের উপর হামলা পরিচালনা করা, সেটি হচ্ছে কর্মসূচি। বিএনপির যে সমস্ত নেতা গ্রেপ্তার হয়েছেন তারা এই নৈরাজ্যের হুকুমদাতা হিসাবে, অর্থদাতা হিসাবে, এই নৈরাজ্যের হোতা হিসাবে তারা গ্রেপ্তার হয়েছেন। তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না। যারা বিদেশ থেকে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। যারা গুজব রটাচ্ছে আমরা তাদেরকেও শনাক্ত করার কাজ চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মদিনায় পৌঁছে স্থানীয় সময় বাদ আসর নবীর রওজা জিয়ারত ও মসজিদে নববীতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। রাতে জেদ্দায় পৌঁছে মক্কায় উমরা পালন করবেন প্রধানমন্ত্রী।
সোমবার ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের সরকার প্রধান। এদিকে ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় দুপুর 1:10 মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর ডক্টর ইব্রাহিম আল খামাদি ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। পরে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি গভর্নর। বিমানবন্দর থেকে আবাসস্থল হোটেল হিলটনে পৌঁছলে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মদিনায় বসবাসরত বাংলাদেশিরা। এদিকে ঢাকা থেকে মদিনা যাবার পথে মাঝ আকাশে বিমানের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো ফ্লাইট ঘুরে আরোহীদের সাথে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। কাছে পেয়ে তার সাথে সেলফি তোলেন শিশু যাত্রীরা। প্রতীক্ষার পালা শেষ। হুইসেল বাজিয়ে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছালো ট্রেন। চট্টগ্রাম থেকে 8টি কোচ নিয়ে রোববার সন্ধ্যায় আইকনিক স্টেশনে পৌঁছে পরীক্ষামূলক ট্রেনটি। লাইনের দুই ধারে দাঁড়িয়ে ট্রেনটিকে স্বাগত জানায় হাজারো মানুষ। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। এই প্রথম এমন হুইসেল বাজলো কক্সবাজারে। এলো ট্রেন, অবাক চোখে তা দেখে আনন্দে ভাসলেন সৈকত নগরীর মানুষেরা। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমরা রেডি ট্রেন চলাচলের জন্য। এটা আমাদের পলিসি মেকাররা যখন সিদ্ধান্ত নেবে কমার্শিয়ালভাবে তখন থেকে চালু হবে। এটা এখন থেকে চালু হওয়া সম্ভব, সেই পর্যায়ে আমরা চলে গেছি। সকাল 9:02 একটি লোকোমোটিভ সহ 8টি কোচের পরীক্ষামূলক ট্রেনটি রওনা হয় চট্টগ্রাম রেল স্টেশন থেকে। পথে বিভিন্ন স্টেশন পরিদর্শন শেষে সন্ধ্যা 6:30 তা পৌঁছে কক্সবাজারের আইকনিক স্টেশনে। ঐতিহাসিক এ যাত্রার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সাথে যুক্ত হল দেশের রেল নেটওয়ার্ক। কক্সবাজারের আমাদের 14 পুরুষ কখনো রেল দেখবে এটা ভাবেনি অতীতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দূরত্ব 150 কিলোমিটার। দোহাজারী থেকে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া ও রামুর পাহাড় নদী পেরিয়ে ট্রেন পৌঁছাবে কক্সবাজারে। এ পথে আছে 9টি স্টেশন। 7 নভেম্বর কক্সবাজার থেকে পরীক্ষামূলক এ ট্রেনটি ফিরতি যাত্রা করবে। ট্রেনটিতে আছেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী 2 দিন কারিগরি পরীক্ষা চালাবেন তারা। এই এলাকায় কখনো ট্রেন দেখেনি এমন লোক আছে তো। প্রত্যেকটা যেখানে নেমেছি আমি ইন্সপেকশন করতে, এত ভিড় এবং লোকজনের এত উৎসাহ যে আমি আসলে আজকে কাজটা আমার যেটা করার কথা তা অর্ধেক করতে পারিনি। 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম কক্সবাজার রেল রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার রামাল্লাহ শহরে মাহমুদ আব্বাসের সাথে এবারে বিশ্বকাপ ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকাকে 243 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ভারত। কলকাতায় স্বাগতিকদের দেয়া 327 রানের বিশাল টার্গেটে খেলতে নেমে রবীন্দ্র জাদেজার স্পিন জাদুতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়ারা। মাত্র 83 রানে গুটিয়ে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা। 33 রানে 5 উইকেট তুলে নেন জাদেজা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে 5 উইকেটে 326 রান করে ভারত। সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ 49 শতকের রেকর্ড স্পর্শ করে 101 রানে অপরাজিত থাকেন কোহলি। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন 77 রান।
কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান বিরাট কোহলি। এই কীর্তি গড়তে ৪৫২ ইনিংসে খেলেছিলেন টেন্ডুলকার, যা কোহলি স্পর্শ করেন ২৭৭ ইনিংসে। মমিনুর রিপনের রিপোর্ট। He's a man, Virat Kohli. His 35th birthday. ৩৫তম জন্মদিনে নিজেকে যেন সেরা উপহারটা দিলেন বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছিলেন ডানহাতি এই ব্যাটার। এই শতক কোহলির জন্য বিশেষ কিছু। ওয়ানডেতে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসালেন তিনি। সেই রেকর্ডে ৩১ শতক নিয়ে তিনি আছেন ভারতেরই রোহিত শর্মা। টেন্ডুলকার ৪৯ শতক করেছিলেন ৪৫২ ইনিংসে। কোহলি তার পূর্বসূরীকে ছিলেন ২৭৭ ইনিংসেই। গত ৩ ম্যাচের মধ্যে দুটিতে ৯৫ ও ৮৮ রানে আউট হওয়ার পর অবশেষে চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতকের দেখা পেলেন কোহলি। তবে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। ১১৯ বলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি। শেষ পর্যন্ত ১০ বাউন্ডারিতে ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি কোহলির পঞ্চম শতক। প্রোটিয়াদের বিপক্ষে টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ। এছাড়া টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে ওয়ানডেতে ৬০০০ রানের মাইল ফলকে স্পর্শ করেন বিরাট কোহলি। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে চন্দন রায় ও আবাহনীর মোহাম্মদ রহিম উদ্দিন। অভিষিক্ত না হওয়া দীপক রায়, আরমান ফয়সাল, মেহেদি হাসান শ্রাবণরা আছেন এবারের স্কোয়াডেও। লম্বা বিরতি দিয়ে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও। ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। ২১ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ লেবানন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বিএনপি জামাতের অবরোধে দিনে শান্ত রাজধানী, রাতে বাসে আগুন, টহল গাড়িতে ককটেল, ৩ পুলিশ আহত। নাশকতার মামলায় বিএনপির সাবেক ২ মন্ত্রী গ্রেপ্তার, রাজনৈতিক কারণে কেউ আটক হয়নি দাবি আইনমন্ত্রীর। আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, অন্তত ২০ জন আহত। এবং প্রতীক্ষার পালা শেষ, হুইসেল বাজিয়ে কক্সবাজারে পৌঁছল ট্রেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।